পিরিয়ডের সঠিক বাংলা কি হতে পারে জানো? আমি মা হতে তৈরি হচ্ছি। আমি সেসব সন্তানের মা হতে তৈরি হচ্ছি, কষ্ট সহ্য করছি, যারা একদিন এই সময়টাকে পৃথিবীর নোংরাতম দিন হিসেবে আখ্যায়িত করবে। আমার এই কথায় থমকে গেল পলাশ। আমাকে ছুঁড়ে মারার জন্য যে ফুলদানিটা সে তুলে ধরেছে সেটা কিছুটা নিচে নেমে যাচ্ছে ওর হাত গলে। ও ফুলদানিটা আবার ঠিক জায়গায় রাখলো। শান্ত হয়নি সে, তবে থেমেছে। বিয়ের পর প্রথম মাসে যখন আমার পিরিয়ড হয়, আমাকে বলা হয়েছিল ছাদে গিয়ে চাদর শুকাতে দিয়ে আসতে। আমার শরীর রান্নাঘরে কাজ করে তখন এক বিন্দুও নড়ছে না। আমাকে বারবার বলা হচ্ছিল, বিছানা চাদর ধোয়া হয়েছে, গিয়ে ছাদে দিয়ে আসো। সেখানে ঘরের সবাই ছিল। যাচ্ছি না দেখে কিছুটা না গুছিয়ে আমাকে বেয়াদব ব্যাখ্যা যখন দেওয়া হচ্ছিল, আমি তখন জোরে বলে উঠি, আমার পিরিয়ড হয়েছে, আমার যেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। এই সামান্য কথাটা রক্ষণশীল পরিবারের ঠুনকো শালীনতায় নাকি অবমাননার সামিল। আমি কিছু বুঝতে পারার আগেই হুয়াঙ্কার ছাড়ে শাশুড়ি। অসভ্য বেয়াদব মেয়ে, শ্বশুর ভাসুরের সামনে মুখে লাগাম নেই। আমি শুধু বলেছিলাম, এই যুগে এসেও আপনারা এমন নিচু ধারণা রাখেন কিভাবে? এটা আমার দ্বিতীয় অপরাধ। এই কথার জের ধরে আমাকে থমকাতে আসে আমার স্বামী। আমি যখন প্রতি কথার উত্তর দিয়েই যাচ্ছি, তখন সে তার কালো চারকোনো টুপি, কালো কোট আর লাল ফিতে বাঁধা সার্টিফিকেট তুলে হাস্যোজ্জ্বল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবি পাশে রাখা ফুলদানি উঁচিয়ে ধরে আমার দিকে ছুঁড়ে বলে। আমি খাটে বসে তার চোখে চোখ রেখে এই কথা বলায় সে থেমে যায়। তার ভেতরে সামান্য বোধ এখনো বোধহয় আটকে রেখেছে তাকে। সে ইতস্তত আচরণ করে। কোনো শব্দ খুঁজে না পেয়ে সে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমার সারা শরীরে তীব্র জ্বলনি অনুভব করি, সাথে পায়ে তীব্র কাঁপুনি। হাই স্কুলে উঠে প্রথম যখন পিরিয়ড শুরু হয়, তখন থেকেই একেবারে অসহ্য আর অপছন্দের একটা ব্যাপার এই পিরিয়ড। সারা শরীর জুড়ে তীব্র অসার অনুভূতি, মরণ কামড়ের মতো পেট ব্যথা, আর সারাক্ষণে ধারালো ছুরির মতো অনুভূতি কোমর, তলপেট আর রান জুড়ে। স্যাঁতস্যাঁতে নেকড়ার মতো ভিজে থাকা মন, মুহূর্তেই উদাস হয়, মুহূর্তেই খিটখিটে। তার উপর বিছানায় গড়াগড়ি দিয়ে নীরবে সহ্য করা অব্যথিত অকথিত চোখের পানি, যেন এই এক মহাপাপের শাস্তি ভোগ করা, যার প্রকাশ তুমি কাউকে করতে পারবে না, বলতে পারবে না, উচ্চারণ করতে পারবে না তোমার ব্যথিত অনুভব। তখন থেকেই আমার শুধু মনে হতো, কেন এই অত্যাচার সহ্য করা অযথা প্রতি মাসে? একটা সময় জানলাম, বুঝলাম কেন মেয়েদেরই এটা সহ্য করার ক্ষমতা দিয়েছে সৃষ্টিকর্তা। আমার তখন থেকে মনে হতো মেয়েদের ক্ষমতা বেশি, তাই তাদের এই অকথ্য অত্যাচার তাদের ভাগ্যে দেওয়ায় উচিত ভেবেছেন সৃষ্টিকর্তা। মেয়েদের মা বানাতে যে ধৈর্য দরকার, তা আনার জন্য বোধহয় প্রতি মাসে পিরিয়ডের যন্ত্রণা ধারণ করা দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়ে পাকাপোক্ত করেন। যত বড় হচ্ছিলাম তত অবাক হচ্ছিলাম, চারপাশে মানুষ এটাকে লুকিয়ে রাখার নিম্ন নীতিবাক্যে আর প্রবণতা দেখে, যেন উচ্চারণ করা মহাপাপ। এই সময়ে খাওয়া পাপ, চলা পাপ, বলা পাপ, এমনকি অন্তর্বাসখানা করা রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করাও পাপের শামিল। যত দেখছিলাম তত প্রশ্ন তুলছিলাম, কোনো ব্যাখ্যা ছাড়া উত্তর পেতাম। এমনটাই চলে আসছে হাজার বছর ধরে। কিন্তু কেন? তার কোনো উত্তর আমি কোনো কালেই পাইনি। অন্যদের মতো আমিও লুকাতে শুরু করি, ভয় পেতে শুরু করি, এক প্রকার আতঙ্ক নিয়ে অপেক্ষা করি, আমার মতো হাজার মেয়েদের মতো। তবে যখন ব্যথায় বিছানার চাদর ধরে কুকড়ে পা গুটিয়ে দাঁতে দাঁত চেপে সহ্য করতাম, তখন মাথা ব্যথায় হাত বুলিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিত। শুদ্ধ স্কুলে পা দেওয়া ছোট ভাইটাও পাশে বসে কান্না করত, কিংবা কোমর ধরে বসে থাকতো গরম পানির ব্যাগ। তখন যেন সাহস পেতাম, বারবার শুকিয়ে ওঠা ফাটা ঠোঁট ছড়িয়ে হাসার চেষ্টা করতাম, ভয় কাটিয়ে উঠে বসতাম। তবে মেয়েরা কষ্ট সহ্য করতে ভয় পায় না, ভয় পায় তখন তাদের সাথে করা আচরণগুলোর জন্য। গ্রামে হালকা রোদ পড়া কোনো এক আড়াল বেছে নেওয়া হয় পিরিয়ডের সময় ব্যবহার করা কাপড় শুকাতে, কারণ সবাই জানা সত্ত্বেও সেসব কাপড়ের দিকে তাকিয়ে এমন ব্যঙ্গ স্বরে জানতে চাইবে এটা কিসের কাপড়। তখন কিশোরী হোক কিংবা 2 সন্তানের জননী, সবারই ইচ্ছে করে, হে মাটি তুই ভাগ হয়ে যা মা, আমি এখনই ঢুকে পড়ি। কোনো কারণ নেই লজ্জা পাওয়ার, তবে আমাদের এমন ভাবেই প্রস্তুত করা হয় যাতে আমরা কষ্ট সহ্য করি, লজ্জাও পাই, যেন এটা আমাদের জন্মগত অপরাধ। শহরের অলিতে গলিতে ফার্মেসি, নানা রঙের প্যাকেট সাজানো থাকে, পুরো ফার্মেসি।
একটা বিশাল তাক জুড়ে। কিন্তু তাও প্রতিবার ফার্মেসি থেকে প্যাড কেনার জন্য আমরা মেয়েরা অপেক্ষা করি দোকানটা জনশূন্য হোক। প্রতিবার প্যাড দিতে বলার সময় আমরা আটকে যাই, কিংবা মনে মনে কয়েকবার প্র্যাকটিস করে নিই যে আমরা ভীষণ ব্যস্ত স্বরে কারো দিকে না তাকিয়েই বলি, একটা জয়া দেন কিংবা একটা স্যানোরা দেন। দ্রুত যেন দেওয়া হয় আমাকে, আর আমি দ্রুত পালিয়ে বাঁচি। কোনো কারণ নেই, তাও আমরা লজ্জা পাই। আমরা যেন এই লজ্জা পাওয়াতে তারা সন্তুষ্ট। যারা বারবার শুনেও জানতে চায়, কি চাই তোমার? জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, ডায়রিয়া, সবকিছুর জন্য ছুটির আবেদন লেখা শেখালেও কোনোদিন কোনো পরীক্ষা বা ক্লাসরুমে কিংবা হোমওয়ার্কে পিরিয়ডের জন্য ছুটির আবেদন লেখা আমাদের শেখানো হয়নি। নেই কোনো পাঠ্য বইয়ের সিলেবাস, কোনো কর্মজীবী মহিলা শিক লেভেলের মধ্যে একটা অন্তর্ভুক্তও নেই নিত্য সাধারণ জীবনের কাজকর্মে। ঘরের কাজে কোনো মাপ নেই, উল্টো বেরিয়ে যায়, যেন এটা কোনো খারাপ লাগাতেই পড়ে না কোনো ছুটির চাওয়ার অজুহাতে। কিন্তু এইটার চেয়ে বেশি কষ্ট মেয়েদের শরীরে বোধ হয় আর কিছুতেই পায় না। কিন্তু কারোর এইটা নিয়ে কথা বলার রুচি নেই। কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে ঠাট্টার সুরে বাজি শব্দ ছুড়ে দেওয়ার জন্য বোধ হয় কোনো রুচিবোধের দরকার পড়ে না। ওটা একটা অধিকার বোধেই বেড়ে ওঠে এক শ্রেণীর মানুষের মধ্যে। পরের দিন কাজ শেষে রুমে শুয়েছিলাম। পলাশ এসে বলে, তোমাকে মা ডাকছে, শুনতে পাচ্ছ না? আমি কোমর তুলতে পারছি না বিছানা ছেড়ে। শোয়া অবস্থায় বলি, কেন? সে ভীষণ বিরক্ত হয়ে বলে, আমি কি জানি। কোনো মতে উঠে রুম থেকে বের হতেই মা চেঁচিয়ে বলে, শুয়ে আছে কেন? ঘর মুছে দাও। আমি অবাক না হয়ে পারি না। কেন? পরশুদিন তো মোছা হলো, তাছাড়া খুব একটা ময়লা তো হয়নি। উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, এসব দিনে ঘর পরিষ্কার রাখতে হয়, ঘর মুছতে হয়, এই ঘরের এটাই নিয়ম, সবাই মুছে। আমি আমার জায়ের দিকে তাকিয়ে দেখি সে সায় দিচ্ছে। আমি বলি, আজ থেকে নিয়ম পাল্টান, নিয়মের নামে এসব অত্যাচার বন্ধ করুন। শরীর ভালো থাকলে তখন দিনে 3 বারও মোছা যায় ঘর, কিন্তু যখন শরীরটা যেখানে এক কদম চলতে পারছে না, ব্যথায় কুকড়ে কুকড়ে যাচ্ছে, তখন এইসব নিয়ম বলে মানা কুসংস্কারগুলো অত্যাচার ছাড়া আর কিছুই না। আমি পারবো না এসব, আপনারাও করিয়েন না। পারলে এ সময় আরো সাহায্য করুন, যাতে কম কাজ করে রেস্ট নেওয়া যায়, ভালো খাওয়া দাওয়া করা যায়। আমার কথাগুলো ওদের কাছে অতি রঞ্জিত ন্যাকামি ছাড়া কিছুই মনে না হলেও ধীরে ধীরে নিয়ম পাল্টে গেল। আমি হাল ছাড়িনি, হেরে গিয়ে মেনে নেইনি এসব নিয়ম বলে মানা অত্যাচারগুলো। একদিনে নয়, সময় নিয়ে 10 বছর লেগেছে আমার এইসব নিয়ম থেকে সবাইকে বের করতে। ছেলেদের মাঝে পিরিয়ড নিয়ে নোংরা অভিব্যক্তি কিভাবে তৈরি হয় জানেন? না জানা থেকে, তাদের অজ্ঞতা থেকে। ছেলেরা মেয়েদের পিরিয়ড সম্পর্কে কোনো আলোচনা বা কোনো ব্যক্তির কাছ থেকে জানতে পারে না। তারা পিরিয়ড সম্পর্কে জানে বন্ধুদের অশ্লীল আড্ডার টপিকে। যদি ঘর থেকে পিরিয়ড সম্পর্কে সঠিক ধারণা বা এই সময়ের কষ্টটা এরা জানতো, এইসব দিনকে কোনো নোংরা দিনের আখ্যা দেওয়ার বোধ হয় কোনোদিনও উৎপন্ন হতো না। তখন ঘরে মা, বোন, বৌদির এইসব দিনে কাজের ফরমায়েশ না দিয়ে যদি একটা কাজ এগিয়ে দেওয়া কিংবা বিছানায় কাতর শরীরে তাকে গরম পানির ব্যাগ এগিয়ে দেওয়া যায়, তাতেই বোধ হয় সত্যিকারের পুরুষত্ব। মেয়েকে পিরিয়ডের দিনে কষ্ট পেতে দেখে অন্যদিকে ফিরে দেখেও না দেখার ভান না করে মাথায় হাত বুলিয়ে পানির গ্লাস দেওয়া, লজ্জা পেতে না শিখিয়ে একটা স্বাভাবিক একটা কথা শিখিয়ে নির্দ্বিধায় কোথায় কষ্ট হচ্ছে বলার অভয় দেওয়াটা, কিংবা বউকে পিরিয়ডের দিনে ঘর মোছার হুকুম না দিয়ে 2 বেলা ফল আর গরম দুধ খাওয়ার হুকুম দেওয়ায় বোধহয় আসল মাতৃত্ব। পিরিয়ড মেয়েদের জীবনের প্রতি মাসের একটা আতঙ্কের দিন, অসহ্য তীব্র যন্ত্রণা সহ্যের দিন। এটা কোনো নোংরা দিন নয় কিংবা লজ্জিত হওয়ার দিন নয়। এই দিনগুলোর কাছে ঋণী পুরো বিশ্বের মানব সমাজ। এইসব কষ্টের দিনকে আবর্তন করে ঘুরছে কিন্তু এই পুরো মানব সভ্যতা। এইটাই নতুন করে জানতে শিখুন, মানতে শিখুন। শুধু পুরুষেরা নয়, ডিগ্রির ভরে নিজেকে শিক্ষিত ভাবা অনেক নারীও এখনো পিরিয়ড নিয়ে আলোচনাকে সমাজের বিতর্কিত বিষয় বলে মনে করে। তারা প্লিজ নিজের মেয়ে সন্তানকে অভয় দিন আর ছেলে সন্তানদের সঠিক ধারণা। সমাজ তো একদিনে বদলায় না, বদলায় ঘর থেকে। এই বদলানোর ভূমিকা পালনে মা ছাড়া সেরা যোদ্ধা আর কেউ বোধহয় হতে পারে না।
গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।